গুরুদয়াল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত 2020-21 সনের নববর্ধিত ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীদেরকে হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, বৈশ্বিক মহামারীর কারণে আমরা তোমাদের সাথে সরাসরি ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সাথে পরিচিত হতে পারছি না। আশা করি খুব শীঘ্রই এই অবস্থার উন্নতি হবে এবং তোমাদের সাথে আমার সরাসরি পরিচয় হবে। এখন আমি আমার পরিচয়টা তোমাদের দিয়ে নিচ্ছি। আমি নাহিদা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। আজকে আমি তোমাদেরকে পড়াবো অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সকলেই আমার সাথে ক্লাসটা উপভোগ করবে। প্রথমে আসো, আজকে আমরা কি কি শিখবো। 1 নম্বরে অর্থের সময় মূল্যের ধারণা আমরা নিব, তারপরে অর্থের সময় অগ্রাধিকারের কারণটা আমরা জানবো, তারপরে অর্থের বর্তমান মূল্যের ধারণা নিব এবং সর্বশেষ অর্থের বর্তমান মূল্য যে নির্ণয়ের প্রক্রিয়া সেগুলো আমরা একটু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে টপিক থেকে তোমাদের কি একটা ধারণা আসে। কি ধারণা আসে? অর্থের সময় মূল্য, তাই না? তাহলে আসো, অর্থের সময় মূল্য কি বা অর্থের সময় মূল্যের ধারণা, তাই না? বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্য অর্থের চেয়ে কি অধিক মূল্যবান, এটাই হলো অর্থের সময় মূল্যের প্রাথমিক এবং সবচেয়ে কি জনপ্রিয় ধারণা, তাই না? বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্য অর্থের চেয়ে অধিক মূল্যবান জিনিসটা কি? দেখো, তোমাদেরকে যদি বলা হয় যে আজকে কি 100 টাকা এবং আজ থেকে 1 বছর পরে 100 টাকা, তোমরা অবশ্যই কি করবে? আজকের 100 টাকাকে তোমরা অধিক প্রাধান্য দিবে, তাই না? তাহলে এই যে আজ থেকে 1 বছর পরে 100 টাকা এবং বর্তমানে 100 টাকা, দুইটার মধ্যে পার্থক্য আছে, তাই না? এই যে পার্থক্য, এটাই কি অর্থের সময় মূল্যের ধারণা। এখন তোমরা এই অর্থের সময় মূল্যতে আমরা কি করব? পিভি এবং এফভি, প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু, এই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে অর্থের সময় মূল্য সম্পর্কে আমরা বলতে পারি যে কি, ফিনান্সের দৃষ্টিতে আমরা বলতে পারি যে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটাই কি অর্থের সময় মূল্য, তাই না? এটা কি সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়, এটার মূল্য বাড়ে বা কমে, তাই না? তাহলে তারপরে আসো অর্থের সময় অগ্রাধিকারের কারণ, অর্থের টাইম প্রেফারেন্স অফ মানি, তাই না? আমরা কেন অর্থের সময়কে অগ্রাধিকার দিব? অর্থের সময়কে আমরা এই কারণে অগ্রাধিকার দিব, আমি একটু আগে তোমাদের বলেছি যে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের চেয়ে বর্তমানে প্রাপ্ত অর্থ অধিক মূল্যবান। তোমাদের যদি কেউ বলে যে বর্তমানে 10,000 টাকা নেও আর 1 বছর পরে 10,000 টাকা নেও, তুমি অবশ্যই বর্তমানে 10,000 টাকাকে অধিক প্রাধান্য দিবে। এই যে কেন প্রাধান্য দিবে, সেটার 4টা কারণ আছে। সেই 4টা কারণ আমরা জানবো। 1 নম্বরে কি? 1 নম্বর কারণ হলো অনিশ্চয়তা, তাই না? ভবিষ্যৎ সর্বদাই কি অনিশ্চিত। এই অনিশ্চিত ভবিষ্যতে তুমি বর্তমানে যা পাবে সেটাকে কি অধিক প্রাধান্য দিবে, তাই না? অনিশ্চয়তা, মানুষের যে কোনো সময় মৃত্যু হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে বা যে কোনো ধরনের সমস্যা হতে পারে। এই জন্য মানুষ কি করে? বর্তমানে প্রাপ্ত অর্থকে অধিক গুরুত্ব দিয়ে থাকে এবং এটাকে এর জন্য এটাকে কি অর্থের সময় অগ্রাধিকার বা টাইম প্রেফারেন্স অফ মানি বলা হয়। তারপরে আসো ভোগ অগ্রাধিকার। তোমার বর্তমানে একটা জিনিস ভোগ করার প্রয়োজন, এখন তুমি যদি ভবিষ্যতে সেটা পাবে, কবে পাবে, কখন পাবে, সেটাকে তুমি কি বেস হিসাবে ধরো, তাহলে তো সেটা হবে না।
সেই জন্য আমার এখন দরকার, এখন আমি যদি টাকা পাই বিনিয়োগ করবো, সেটা থেকে আয় করব, তাহলে বেশিরভাগ মানুষ কি করে, ভবিষ্যতে কোনো দ্রব্য বা সেবা ভোগ অপেক্ষা বর্তমান ভোগকে কি অধিক প্রাধান্য দিয়ে থাকে। এছাড়া কি আছে তোমাদের, বিনিয়োগ সুযোগ এবং 3 নম্বরে আছে বিনিয়োগ সুযোগ এবং 4 নম্বরে আছে মুদ্রাস্ফীতি। বিনিয়োগ সুযোগ, তুমি যদি বর্তমানে কোনো টাকা পাও এবং সেটা বিনিয়োগ করতে পারো, সেটা থেকে তোমার ভবিষ্যতে টাকা আসবে। এই জন্যই মানুষ কি করে, অর্থের সময় অগ্রাধিকারের মধ্যে বর্তমান বিনিয়োগ সুযোগকে অধিক প্রাধান্য দিয়ে থাকে। কারণ আমি যদি এখন বিনিয়োগ করি, আজ থেকে 2 বছর 5 বছর পরে আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কি সুদ পাবো বা পার্সেন্টেজ পাবো, সুবিধা পাবো, তাই না? আমার টাকাটার ভ্যালু কি হবে, বাড়বে, আমার সেটা থেকে আয় আসবে। সেজন্য আমরা কি করি, বিনিয়োগ সুযোগটা গ্রহণ করি। এই জন্য আমরা কি অর্থের সময় অগ্রাধিকারে, এটা একটা কারণ। সর্বশেষ আসো মুদ্রাস্ফীতি, তাই না? মুদ্রাস্ফীতি জিনিসটা কি? মুদ্রাস্ফীতি হলো কোনো দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে। কোনো দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিটা কি? ঊর্ধ্বগতি হলো যে আমি যখন আজ থেকে 2003 সনে তোমাদের মতো এইচএসসি ছাত্রী ছিলাম, তখন আমি একটা খাতা 10 টাকা দিয়ে কিনতাম। আর আজকে কি 2020 সাল, তোমরা এখন এইচএসসি পরীক্ষার্থী বা আমি এইচএসসি ছাত্রছাত্রী, আমি যদি এখন একটা খাতা কিনতে যাই, তখন আমার একটা খাতার পিছনে কত খরচ হবে, 25 টাকা। তাই দেখো তোমরা, 2003 সনে আমি একটা খাতা 10 টাকা দিয়ে কিনতাম, এখন সেই খাতাটাই কিনছি কত, 25 টাকা দিয়ে। তাহলে এই যে 10 টাকার খাতা হয়ে গেল সময়ের ব্যবধানে 2003 আর 2020, তাহলে 17 বছরের ব্যবধানে 10 টাকার খাতা হয়ে গেল 25 টাকা। তাহলে এই যে সময়ের সাথে সাথে যে কি হয়, মূল্যের ঊর্ধ্বগতি হয়, সেটাকে কি বলে, মুদ্রাস্ফীতি বলে। তাহলে এই অনিশ্চয়তা, ভোগ অগ্রাধিকার, বিনিয়োগ সুযোগ এবং মুদ্রাস্ফীতি, এই 4টা কারণে আমরা কি করব, অর্থের সময়কে অগ্রাধিকার দিব, বা এই জন্য এটাকে কি বলা হয়, টাইম প্রেফারেন্স অফ মানি। আচ্ছা, এখন আসো অর্থের বর্তমান মূল্যের ধারণা, তাই না? অর্থের বর্তমান মূল্যের ধারণা আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। অর্থের সময় মূল্যের 2টি দিক আছে, একটা হলো প্রেজেন্ট ভ্যালু আর একটা হলো ফিউচার ভ্যালু। একটা হলো বর্তমান মূল্য আর একটা হলো ভবিষ্যৎ মূল্য। আমি তোমাদের আগে বলেছি, প্রেজেন্ট থেকে ফিউচার, ফিউচার থেকে প্রেজেন্ট, এই দুটাই হলো কি আমরা এই অর্থের সময় মূল্যতে বিস্তারিত আলোচনা করব, তাই না? তাহলে বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। মানে ভবিষ্যতে তুমি যে অর্থটা তোমার প্রাপ্তি হবে, সেটার আজকের মূল্য কত, সেটাকে কি বলে, বর্তমান মূল্য। এখন একটা উদাহরণের সাহায্যে আমরা সেটা বোঝার চেষ্টা করি, তাই না? তুমি 5 বছর পর 3000 টাকা পেতে চাও, তাহলে 10% সুদে তুমি কোনো ব্যাংকে সেটা সঞ্চয় করবে, তাই না? যদি বার্ষিক সুদের হার 10% হয়, এটার বর্তমান মূল্য কত, এরকম উদাহরণের সাহায্যে বা এরকম কিছু অঙ্কের সাহায্যে আমরা কি করব, বর্তমান মূল্য সম্পর্কে ধারণা নিব। এই যে বর্তমান মূল্য নির্ণয়ে তোমরা এসএসসিতে ফিনান্স, ব্যাংকিং ও বিমায় কি অঙ্ক করে আসছো, তাই না? বেসিক একটা সূত্র আছে, তোমরা সেটা সবাই জানো। সেটা কি, পিভি এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই অথবা আর, তোমাদের যেটা সুবিধা সেটা দিলে হোল টু দি পাওয়ার n, তাই না? এই পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, এফভি মিন্স ফিউচার ভ্যালু, এগুলা আমরা আগেই জানি, তাই না? পিভি মানে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, এফভি মিন্স ফিউচার ভ্যালু, তারপরে আর ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, n
সময়। তাহলে আমরা এইভাবে প্রাথমিক একটা সূত্রের সাহায্যে আমরা শিখে এসেছো। আমি আবারও তোমাদের মেমোরাইজ করার জন্য এটা লিখলাম। দেখো, বর্তমান মূল্য ইকুয়াল টু ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড বাই 1 প্লাস আই অফ বার, আর মানে ইন্টারেস্ট, বা আর ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট হোল টু দি পাওয়ার n নাম্বার অফ ইয়ার্স। যদি তুমি এটাকে করো তাহলে তুমি কি পাবা? বর্তমান মূল্য এটার সাহায্যে নির্ণয় করতে পারবা, তাই না? এখন আমরা একটা উদাহরণের সাহায্যে করি। আজ থেকে 8 বছর পরে তুমি জনাব এক্স কি করবে? আজ থেকে 8 বছর পর জনাব এক্স কি করবে? 1700 টাকা কি করবে? প্রাইম ব্যাংকে ধরো বিনিয়োগ করবে। 8 বছর পরে 1700 টাকা প্রাইম ব্যাংকে বিনিয়োগ করবে। সুদের হার কত? 8%। এটা যদি আমরা নির্ণয় করতে যাই, এটা বর্তমান মূল্য বের করতে পারবো, তাই না? 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত? 0.08 হোল টু দি পাওয়ার 8। এটা যদি তোমরা আরেকটা কথা তোমাদের বলে রাখি, ফিনান্সে তোমাদের এইচএসসি তে অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটরের প্রয়োজন হবে। এটা দেখো এখনই প্রয়োজন হচ্ছে, তাই না? এটা যদি আমি করি তাহলে আমি পাবো 1.851। আমি যদি এটা দিয়ে ভাগ দেই তাহলে আমার आंसर আসে কত? 918। অলরেডি আমরা ফিনান্সের অঙ্কে এই অঙ্কে ফ্র্যাকশন রাখবো না, একটা কি পূর্ণ টাকায় টাকাটা নিয়ে আসবো। তাহলে 918.42 এর জায়গায় আমরা 918 নিলাম। তাহলে আজ থেকে 8 বছর পরে কি জনাব এক্স 1700 টাকা প্রাইম ব্যাংকে বিনিয়োগ করলো 8% সুদের হারে। সেটার বর্তমান মূল্য আমরা এইভাবে নির্ণয় করতে পারলাম। তাহলে সূত্রটা মনে রাখবে, এইভাবে আমরা কি করব? অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো। এখন আসো আমরা সময় রেখা বা কি টাইম লাইন সম্পর্কে একটু জানি। আমি তোমাদের যেহেতু প্রথম ক্লাস অর্থের সময় মূল্য তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমার প্রথম পত্রে আমরা প্রথম দিকে 3টা অধ্যায় করা। এই 3টা অধ্যায় এটা হলো তৃতীয় অধ্যায়, টাইম হলো মানি, তাই না? যেহেতু প্রথম ক্লাস, অন্যান্য ছাড়াও ক্লাস চলছে, আমি তোমাদের টাইম হলো মানি সম্পর্কে প্রাথমিক একটু আজকে আলোচনা করছি। এখন আসো কি জানবো আমরা? সময় রেখা। টাইম হলো মানি করতে গেলে তোমাদের সময় রেখা বা টাইম লাইন সম্পর্কে একটু জানা দরকার, তাই না? দেখো, সময় রেখা হচ্ছে অনুভূমিক রেখা, যার বামে সর্ববামে কি থাকে? শূন্য থাকে। এটা হলো অনুভূমিক রেখা, যার সর্ববামে শূন্য থাকে এবং পরবর্তীতে বাম থেকে ডান দিকে কি করা হয়? সময় উল্লেখ থাকে। দেখো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এইভাবে আমরা কত সময়ের জন্য বিনিয়োগ করবো সেটা এই রেখার সাহায্যে আমরা জানতে পারবো। তাহলে সময় রেখা হলো একটা কি অনুভূমিক রেখা, যার বাম পাশে কি থাকে? শূন্য থাকে এবং ডান পাশে আস্তে আস্তে সময় কি থাকে? বাম থেকে ডান পর্যন্ত ভবিষ্যৎ সময় উল্লেখ থাকে। এটা হলো কি পিভি। যে আমরা যে একটু আগে অঙ্কটা করেছি, পিভি প্রেজেন্ট হলো 918 টাকা ছিল বর্তমান মূল্য। তাহলে এটা 8 বছর পরে 1700 টাকা, বর্তমানে কত? 918 টাকা। তাহলে আমরা এইভাবে সময় রেখার সাহায্যে কি করতে পারবো? এটা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন আরেকটা সূত্রের সাহায্যে আমরা শেখার চেষ্টা করব। সেটা হলো যে কোনো বিনিয়োগ থেকে যদি কি হয়? প্রাপ্তিটা অসমান হয়, যদি অসমান নগদ প্রবাহে প্রাপ্তি হয়, তাহলে আমরা কোন সূত্রের সাহায্যে সেটা নির্ণয় করব, তাই না? যেমন আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো, এইখানে ডেল্টা শু কোম্পানি, আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছি। ডেল্টা শু কোম্পানি একটি প্রকল্পে কি করে? 1500 টাকা বিনিয়োগ করে। কত টাকা? 1500 টাকা বিনিয়োগ করে। এখন সময় হলো 1, 2, 3, 4, 5 বছর এবং নগদ প্রবাহ আসে প্রথম বছর 400, দ্বিতীয় বছর 800,
আসে, তাহলে দেখো প্রত্যেকটা বছর যে নগদ প্রবাহ আসে সেটা কি অসমান, 400, 800, 500, 400, 300। এর আগে যে আমরা অঙ্কটা করেছি সেটাতে সবসময় কি, সেটাতে সবসময় সমান নগদ প্রবাহ ছিল। এখন এটা হলো কি অসমান নগদ প্রবাহ। তাহলে এরকম আন্তঃপ্রবাহ যদি কি হয়, 9% সুদের হার কত, 9% না, যদি আন্তঃপ্রবাহ এরকম কি হয় অসমান হয়, তাহলে আমরা কিভাবে অঙ্কটা করবো, তাই না? আমরা তখন অঙ্কটা করবো থেকে জেনে আলাদা আলাদা, এটার জন্য একটা, এটার জন্য একটা। আগে যেমন আমি সবটার জন্য একটা সূত্র লিখেছি, এখন কি করবো আলাদা আলাদা প্রতিটার জন্য লিখবো। FB1 divided by 1 plus r whole to the power 1, তাই না? তাহলে এখানে কয়টা বছর, 5টা বছর, তাই না? তাহলে এইভাবে আসবে FB2 1 plus r whole to the power 2, এইভাবে 3 4 4 5 6 যে কয় বছরের থাকবে এইভাবে FBn 1 plus r whole to the power n, মানে n তম বছর, যে কয় বছর, এখানে 5 বছর, তাহলে 5টা আসবে, তাই না? তাহলে এইভাবে সূত্রের সাহায্যে আমরা অসমান নগদ প্রবাহ নির্ণয় করতে পারবো। তাহলে তোমরা লিখবে প্রথম বছর কি FB1 এ কত 400 ডিভাইডেড বাই সুদের হার কত 0.09 হোল টু দি পাওয়ার কত, সুদের বছর কত, প্রথমটা হলো 1, পরেরটা হলো 2, পরেরটা হলো 3, এইভাবে তোমরা কি পঞ্চম বছরে গিয়ে 300 টাকা দিলে কত আসবে সেটা নির্ণয় করতে পারবা। তাহলে তোমরা দেখো অর্থের সময় মূল্য সম্পর্কে আমি তোমাদের প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা এই যে এখানে দুইটা সূত্র দিয়েছি, একটা কি PV = FB divided by 1 plus r whole to the power n। এখন অসমান নগদ প্রবাহ হলে কি হবে, এইভাবে n বছর যে কয় বছরে চাইবে সেভাবে নির্ণয় করবা। আর তোমাদের শেখালাম আমি সময় রেখা, তাই না? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই বাড়িতে ভালোভাবে অনলাইন ক্লাস করবে এবং বিশেষ করে ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীরা তোমরা মনোযোগের সাথে লেখাপড়া করবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।